আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক, সমকালীন ঘটনা নিয়ে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন একুশের রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মধ্যে আছেন, আলোচনা করবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এবং বিশিষ্ট সাংবাদিক মনির হায়দার। আমরা আলোচনায় যাবার আগে আজকের দৈনিক সংবাদপত্রগুলো একটু দেখে নেব। দৈনিক ইত্তেফাক, সরকারি ওষুধাগার থেকে নকল ভিটামিন এ ক্যাপসুল সরবরাহ, 4 ইস্যুতে মাঠ গরম করার কৌশল নিচ্ছে বিএনপি, খালেদা জিয়া আজ যাচ্ছেন মুন্সিগঞ্জ, কাল মানিকগঞ্জ। বাংলাদেশ প্রতিদিন আজ 4 বছরে পা দিল, 2 নেত্রীর সংলাপ চেয়ে রিট এবং রাজনৈতিক সংকটের সমাধান যেভাবে বলেছেন বিশিষ্টজনেরা। আমার দেশ, বিজিবি পুলিশের হত্যাযোগ্য ইন্ধন যোগায় আওয়ামী লীগ, শাহবাগে বিলীন 13 ছাত্র সংগঠন, ছাত্রলীগ ও বামদের কর্মসূচি নেই, ইমরানকে নিয়ে ব্যস্ত সবাই। দৈনিক মানবকণ্ঠ, চাপের মুখে হাসিনা খালেদা, 2 নেত্রীর সংলাপ চেয়ে রিট, আলোচনায় বসার আহ্বান ডক্টর মিজানুর রহমানের। দৈনিক মানবজমিন, প্রেসিডেন্টের দায়িত্বে স্পিকার আব্দুল হামিদ, নির্বাচন নাও হতে পারে, নজর রাখছে সেনাবাহিনী। দি ইন্ডিয়ান টাইমস এক্সপ্রেসের একটা রাজনৈতিক বিশ্লেষণ মির্জা জুলফিকুর রহমানের, এটা প্রকাশিত হয়েছে। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছ থেকে শুরু করি আমরা। সার্বিক পরিস্থিতি আপনি শুনলেন, যে দেশি বিদেশি মিডিয়া বাংলাদেশের পরিস্থিতি এবং আমাদের মাননীয় রাষ্ট্রপতি অসুস্থ, সিঙ্গাপুরে চিকিৎসাধীন। এই অবস্থায় এই প্রথম এই সরকারের আমলে তিনি বাইরে থাকা অবস্থায় তিনি সুস্থ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করার দায়িত্ব দেওয়া হয়েছে স্পিকার আব্দুল হামিদকে। এবং আপনার রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে আপনি কি বলছেন, এই সমাধান কি? আসলে একটা রিটও হয়েছে গতকাল 2 নেত্রীর সংলাপ চেয়ে এবং গণজাগরণ মঞ্চ বন্ধ করার ব্যাপারে। মানে আমাদের আলোচনাটা শুরু হবার আগে আপনি মনির হায়দারকে বলছিলেন একটা কথা, আমি কথাটা নিজে ধরছি। আপনি এখানে উপস্থাপন করছেন নতুন ব্যাপার, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কেমন করছেন? আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি, কিন্তু আজকে এখানে আপনাকে দেখে আমার ভালো লাগছে। আপনি একই সঙ্গে আবার বাংলাদেশ প্রতিদিনের এক্সিকিউটিভ বা নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের আজকে 4র্থ জন্মদিন। বাংলাদেশ প্রতিদিন এবং আপনাকে আমি এই জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই অভিনন্দন জানাচ্ছি তাকে। আমাদের অগণিত পাঠকদের এবং বিজ্ঞাপনদাতা এবং এটাকে যারা মাঠে সরবরাহ করেন সেই আপনার হকারদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। মানে এই 4 বছরে বাংলাদেশ প্রতিদিন প্রায় অসাধ্য সাধনের মতো একটা কাজ করে ফেলেছে। এত সার্কুলেশন, মানে ঘরে ঘরে ঘরে, প্রথম ছিল বাসে বাসে, ট্রেনে, লঞ্চে, স্টিমারে, যেখানে এখন ঘরে ঘরেও দেখা যাচ্ছে। এই সাফল্যের জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনি যে বিষয়ে আলোচনার অবতারণা করেছেন, এইটা কিন্তু অনেক বড় একটা ক্যানভাস দিয়েছেন। তার মধ্যে আবার ছোট ছোট 2-1টা ঘটনা বলেছেন। বিশেষ করে ধরেন যে আমাদের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সম্পর্কে, যে এখানে একজনকে মানে সংবিধান অনুযায়ী স্পিকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। একদিকে নিউজ আছে যে ওনার শরীরের অবস্থার উন্নতি হয়েছে, আবার এদিক দিয়ে বলা হচ্ছে যে তার দায়িত্ব অন্য কেউ পালন করছেন। উনি ফিরে আসা পর্যন্ত, ফিরে কবে আসতে পারেন, কি কি সমস্যা হয়েছে এবং কতখানি উনি মানে আরোগ্য লাভ করেছেন, এগুলো কিন্তু কোনো ডিটেল খবর আমরা পাইনি। ফলে উদ্বেগটা কেটেছে এরকম আমার কাছে মনে হয়নি, বরঞ্চ এরকম করে শঙ্কাটা কেটেছে এরকম মনে হচ্ছে না, বরঞ্চ এরকম করে দায়িত্ব দেবার ঘটনা কিন্তু এর আগে আমি দেখিনি। ধরেন রাষ্ট্রপতি 4 বছরে এই সরকার আমলে হয় নাই, বিএনপির শাসন আমলে একবার বঙ্গভবনে উঠেছিলেন বাইরে থাকা অবস্থায় জমিরুদ্দিন সরকার। জি না, এখন এই ঘটনাতে এই দিকেও মানে মানুষের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। আর
পুরা দেশের মধ্যে একটা খুবই আশঙ্কাজনক পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে ধরেন আজকে দিনের কথা যদি বলি, তাহলে আজকে জাগরণ মঞ্চের পক্ষ থেকে এর আগে একটা প্রোগ্রাম ঘোষণা করা ছিল আশুলিয়াতে, সেইখানে আবার হেফাজতে ইসলাম পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া সেটা আমি এখন পর্যন্ত জানি না, কিন্তু চট্টগ্রামে যেটা দেখলাম একটা মানে রীতিমতো মুখোমুখি পরিস্থিতি জাগরণ মঞ্চ এবং হেফাজতে ইসলামের, এই রকম ফিচারও আমি বাংলাদেশের আগে দেখিনি। আমি এটাকেও খুব উদ্বেগজনক মনে করি। মানে ধরেন আমার বিবেচনাতে এরকম যে জাগরণ মঞ্চকে আমি মনে করি এটা সত্যি সত্যি একটা জাগরণের বাণী শুনিয়েছিল। তাদের কথা যেরকম করেছিল যে তারা মুক্তিযুদ্ধ দেখেনি, মুক্তিযুদ্ধের চেতনায় অবগাহন করতে চাইছে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে পরিচালিত হতে দেখতে চাইছে, মুক্তিযুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে। এবং তারা এই ব্যাপারটা খুব পরিষ্কার করেছিল যে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, আমরা এমনকি বিরোধী দলের বিরুদ্ধেও নই। যখন বিরোধী দল হরতাল ডেকেছে তখন বলেছে আমরা জামাতের হরতাল বিরোধিতা করছি, কিন্তু এই হরতাল বিরোধিতা করছি না। যেটা জামাত বিএনপি মিলে করেছে সেটার ব্যাপারটা আবার একটু ভিন্ন রকম। কিন্তু হতেই পারে বিক্ষিপ্ত কেউ কেউ ব্লগাররা ব্যক্তিগত বিশ্বাসে নাস্তিক, তারা লিখেছেন হয়তো তার জন্য। এটা সরকার যদি যথাসময়ে দায়িত্ব পালন করতেন, ব্যবস্থা নিতেন, তাহলে হয়তো এটা এতখানি বাড়তো না। কিন্তু বেড়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এবং সেটাকে কেন্দ্র করে বারে বারে বোঝাবার চেষ্টা করা সত্ত্বেও হেফাজতে ইসলাম মনে করছেন যে না, এদের শাস্তির বিধান করতে হবে। তারা তাদের সঙ্গে আলোচনা অস্বীকার করেছেন, এমনকি খোদ প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নিয়েছেন যে তাও সেখানে তারা কথা বলেননি। এটার মানে দাঁড়াচ্ছে এখানেও একটা সংঘাতমুখর পরিস্থিতি তৈরি হয়েছে। বিরোধী দলের অফিস যেরকম করে সরকারের পুলিশ বাহিনী হামলা করেছে, তছনছ করেছে, নেতাদের গ্রেপ্তার করেছে, মানে এতদূর পর্যন্ত ঘটনা এটাও আগে ঘটেনি। এটা হয়েছে যে আওয়ামী লীগ অফিসে যখন বিএনপি ক্ষমতায় ছিল এর আগে, তখন অফিসের মধ্যে টিয়ার গ্যাস ছড়া হয়েছিল, লাঠিচার্জ করা হয়েছিল। কিন্তু এইখানে একদম তালা টালা ভেঙে যেরকম করে নেতাদের গ্রেপ্তার করা হলো, এবং সামগ্রিক পরিস্থিতি 2.5 ঘন্টা ধরে যারা টেলিভিশনে দেখেছে তারা মনে করেছে এটা একটা হামলা চলছে পলিটিক্যাল পার্টির অফিসে। এবং খুব স্বাভাবিকভাবে এই পরিপ্রেক্ষিতে বিরোধী দল যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, বোঝা যাচ্ছে যে দেশ পুরো একটা সংঘাতের দিকে যাচ্ছে ধীরে ধীরে। এবং অনেকে বলছেন গৃহযুদ্ধ। না, আপনি টেলিভিশন যদি দেখেন তাহলে প্রতিদিন যেরকম করে দৃশ্যগুলো থাকে, যেরকম করে গুলির শব্দ শোনা যায়, এগুলো তো একসময় লেবাননে আমরা এরকম দৃশ্য দেখতাম, এরকম গুলির শব্দ শুনতাম। তাতে সামগ্রিক পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সমাধানের কথা যে বলছে, আমি মনে করি একবার না অন্যরাও নিশ্চয়ই বলবেন, এটা আলোচনা করে দেখা যাবে। চট করে একটা সমাধানের কথা বললেই সেটা যে সমাধান হয়ে যাবে সেরকম নয়। তবে সমাধানের একটা উদ্যোগ যদি নেওয়া না যায়, পরিস্থিতি এরকম করে বাড়তে থাকে, তাহলে এটা যে কোথায় গিয়ে শেষ হবে সেটা বলা মুশকিল। জনাব মনি হায়দার, আপনি লক্ষ্য করবেন যে আপনার তৃতীয় নয়ন দিয়ে এই পরিস্থিতি এবং আপনার যে বলছেন যে একটা সমঝোতার উদ্যোগটা কি ধরনের হতে পারে আসলে? আমি নর্মালি আমি দেখি যে এই দুই দিক থেকে বলে শেষ করার পরে মধ্যখানে বলার সুযোগ দেন, কিন্তু আজকে আপনি আমাকে দ্বিতীয় ব্যক্তি হিসাবে সুযোগ দিচ্ছেন, কারণ আমি বুঝতে পারছি না। আমি শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবদের অনেকেই ভুল বুঝে এবং বুঝতে পারে, আমার সহকর্মীদের অনেকেও। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, আপনার সামনে একটা পত্রিকার খবর আছে যেটা নির্বাচন নাও হতে পারে, নজর রাখছে সেনাবাহিনী। এটা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় মির্জা জুলফিকুর রহমান নামের একজন সাংবাদিক লিখেছে। এটা আমাদের প্রেক্ষাপটে কতটুকু? আমি সেখানে যাচ্ছি। এখন যেটা সত্যি বলে আমি মনে করি, সেটা বলবার কারণে কে কি ভাবলো, কে কষ্ট পেল, কেউ কষ্ট পাবে বলে আমি সত্য আড়াল করে যাব বা সত্যকে এড়িয়ে যাব, এটা তো হওয়া উচিত নয়। আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিরতা এবং অনিশ্চয়তা, এটা তো গত বছর 2.5-3 বছর ধরে বিরাজমান। এই সরকার দায়িত্ব গ্রহণের 1 বছর পরে গিয়েই এই অনিশ্চয়তাটা তৈরি হয়েছে। তৈরি হওয়ার কারণ হলো সরকার, আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে না, সরকারের তরফে বিভিন্ন ব্যক্তিরা যখন এই কথা বলা শুরু করেছেন তখনই কিন্তু সমস্যাটার সূত্রপাত। তারপরে উচ্চ আদালতের রায় এবং সর্বশেষ
সংসদে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলোপ করে দেওয়া হলো, তখন এটা আনুষ্ঠানিকভাবে গত 1.5-2 বছর ধরে চলছে এই সংকটটা, অনিশ্চয়তাটা। তা সত্ত্বেও আমি ব্যক্তিগতভাবে একটা আশান্বিত ছিলাম যে যত সংকট বা অনিশ্চয়তাই তৈরি হোক, এই সরকারের মেয়াদকাল শেষ হবার আগেই একটা সমাধানের পথ হয়তো খুলে যাবে। কিন্তু আমি একদম আমার বিশ্বাস থেকে বলছি, আমার পর্যবেক্ষণ যতদূর আমার পর্যবেক্ষণ ক্ষমতা আছে, আমি সেটা প্রয়োগ করে আমি দেখেছি আমার মূল্যায়নে, যে জামাত নেতা কাদের মোল্লার মানে মানবতা বিরোধী অপরাধের মামলায় তার রায় হবার পর সে রায়ের প্রেক্ষিতে শাহবাগে যে মঞ্চ হলো এবং আন্দোলন শুরু হলো, আন্দোলন বিষয়টার সঙ্গে আমার কিন্তু দ্বিমত আছে। এবং গত 1.5 মাস ধরে এটাকে ঘিরে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে সামগ্রিকভাবে, যেটা মান্না ভাই বললেন যে খুব উদ্বেগের, প্রতিদিন নিত্য নতুন যে ঘটনা ঘটছে এবং নতুন নতুন আপনার উইন্ডো খুলছে, তাতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এটা উদ্বেগই যথেষ্ট না। আমি মনে করি গত 1.5 মাসের ঘটনা প্রবাহ বাংলাদেশের রাজনৈতিক সংকট এবং অনিশ্চয়তার যে সমাধানের সম্ভাবনা ছিল সেটাকে রীতিমতো সুদূর পরাহত করে দিয়েছে। এই সমস্যার আপাতত কোনো সমাধান আমি আমার চোখে দেখছি না, আমার মূল্যায়নে আমি খুঁজে পাচ্ছি না। আমি মনে করি যে গত 1.5 মাসের ঘটনা প্রবাহ আমাদের অনিশ্চয়তাটাকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এখন এটা নিয়ে প্রশ্ন হতে পারে, দেখুন আমি মান্না ভাই আমার সঙ্গে হয়তো দ্বিমত করবেন, কারণ মান্না ভাই শুরুতেই শাহবাগের ব্যাপারে তার অবস্থান বলেছেন। শাহবাগে কাদের মোল্লার রায়ের পর প্রথমে কাদের মোল্লার ফাঁসির দাবিতে এবং পরবর্তীতে সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আন্দোলনটা স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বা হচ্ছে। আমরা গণমাধ্যম কর্মীরা বা সব ধরনের গণমাধ্যম, পত্রিকা, টেলিভিশন চ্যানেল, অনলাইন মিডিয়া সবগুলোতে আমরা এটাকে সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা দিয়েছি এবং আমরা এটাকে তারুণ্যের একটা ব্যাপক ভিত্তিক গণজাগরণ হিসাবে প্রতিষ্ঠিত করবার বা এটাকে রেকগনিশন দেবার আমরা আমাদের তরফে যতটুকু প্রচেষ্টা চালানো সেটা আমরা চালিয়েছি। কিন্তু আমার ব্যক্তিগত প্রশ্ন, এই প্রশ্ন আমি মান্না ভাইয়ের কাছেও করতে পারি, আপনার কাছেও করতে পারি, যুদ্ধাপরাধের বিচার, ফাঁসির কথাটা পরে বললে বাদই দিলাম, আমি বাদ দিলাম বলতে যে সেটা আরো পরের প্রশ্ন। যুদ্ধাপরাধের বিচার এটা কি নবীন প্রজন্মের ইস্যু? এটা কি গত 1.5 মাস আগে উদ্ভূত হওয়া কোনো নতুন ইস্যু? এটা তো 42 বছরের পুরনো ইস্যু। এই ইস্যুটা কি করে নতুন প্রজন্মের ইস্যু হয়? এটা তো নতুন প্রজন্মের ইস্যু হওয়ার কথা না। যুদ্ধাপরাধ সংঘটিত হতে যারা দেখেছেন, গণহত্যা সংঘটিত হতে যারা দেখেছেন, যাদের জীবদ্দশায় অপরাধগুলো সংঘটিত হয়েছে, নারী নির্যাতন, খুন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, এই ঘটনাগুলো যেই প্রজন্মের মানুষেরা দেখেছেন স্বচক্ষে বা না দেখলেও তাদের জীবদ্দশায় সংঘটিত হয়েছে, তারা পরস্পরের কাছে শুনেছেন, এটা তো তাদের ইস্যু। নবীন প্রজন্মের ইস্যু তো হওয়ার কথা। পীর ভাই, আজকে আমাদের দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি আমাদের যে গার্মেন্টস খাত, তৈরি পোশাক শিল্প, সেখানে যে 30 লক্ষ শ্রমিক আছে, আমি তো তাদেরকে নবীন প্রজন্ম মনে করি না। আমি বলি, আমি একটু স্মরণ করে দিই যে তরুণ প্রজন্ম গত নির্বাচনে এই ইস্যুতে আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছে এবং তারাও চেয়েছে তাদের পূর্বসূরীদের যে উপর যে হত্যা, সম্ভ্রমহানির ঘটনা ঘটেছে, এই বিষয়টাই ফয়সালা হবে। ভাই, আমি বললে আপনার প্রশ্নটার সমাধান জবাব পেয়ে যাবে। আমি বলি যে আমাদের যে 30 লক্ষ গার্মেন্টস শ্রমিক, তারা আপনি যদি সার্ভে করে দেখেন, তার মধ্যে আপনি পাবেন 99% তাদের বয়স 40-এর নিচে। তারা সবাই কিন্তু তরুণ। এই তরুণ প্রজন্ম, 30 লক্ষ তরুণ শ্রমিক, তারা তাদের ঠিকমতো বেতন ভাতা পাচ্ছে কিনা, ন্যায্য মজুরি পাচ্ছে কিনা, তাদের স্বাস্থ্য সুবিধা সেখানে আছে কিনা, তাদের কাজের পরিবেশ সেখানে আছে কিনা, আমাদের কোনো নবীন প্রজন্মের কোনো প্ল্যাটফর্ম থেকে কি এই প্রশ্নটা উঠেছে? উঠেনি। আমাদের যে প্রতি বছর হাজার হাজার গ্র্যাজুয়েট বেরোচ্ছে, উচ্চশিক্ষিত বেকার তরুণ বেরোচ্ছে, তাদের কর্মসংস্থানের এই সরকারের অঙ্গীকারের কথা বললেন, এটা একটা অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ঘরে ঘরে চাকরি দেওয়া। গত 4 বছরে কতজন তরুণকে সরকার তার চাহিদা মতো কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছে? সেটা কি আমাদের তরুণ প্রজন্মের অন্যতম প্রধান এজেন্ডা হওয়া উচিত ছিল না? আমাদের না, ঠিক আছে, আমরা আবার আপনাকে না, আপনি যে প্রশ্নটা করেছেন সেখানে আমি যাচ্ছি। আপনি বলেছেন এটা আওয়ামী লীগের নির্বাচনী এজেন্ডায় ছিল এবং তরুণ সমাজ তাদেরকে ভোট দিয়ে সমর্থন দিয়েছে। দেখুন, যুদ্ধাপরাধ বা যে কোনো ক্রিমিনাল অফেন্স বা যে কোনো ফৌজদারি অপরাধের বিচার হবে, এটা হচ্ছে একটা অতি স্বাভাবিক আইনের শাসনের প্রাথমিক কথা।
এটা কোনো রাজনৈতিক দল, একটা অপরাধের বিচার হবে, একটা ফৌজদারি অপরাধের বা যুদ্ধাপরাধের মতো অত্যন্ত গুরুতর অপরাধের বিচার হবে, এটা কারো নির্বাচনী অঙ্গীকারের বিষয় নয়। এই যে নির্বাচনী অঙ্গীকার করা হয়েছে বা ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে, আমি মনে করি এটা একটা চাতুরতা ছিল, নির্বাচনী চাতুরতা প্রথমত। দ্বিতীয়ত, যদি সেটা আমরা মেনেও নিই যে আওয়ামী লীগ একটা ভালো কাজ করেছে নির্বাচনী অঙ্গীকার করে, তাহলে শুধু তরুণ প্রজন্ম ভোট দেয়নি, সকলে মিলে ভোট দিয়েছে। এটা আমি খুব জোরালো ভাবে বলছি, না, এটা তা তো শুধু অবশ্যই। তরুণ এই বিষয়ে আবার প্রজন্মের আসছি ইস্যু আমি। নাম্বার ওয়ান। আর তরুণ প্রজন্মের এই একমাত্র ইস্যু এটা হতে পারে না। ব্যারিস্টার অসীম, আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হলো গিয়ে যে গতকাল সুপ্রিম কোর্টে একটা রিট হয়েছে এই ব্যাপারে, হাইকোর্টে, যে এই আপনার দুই নেত্রীর সংলাপের ব্যাপারে এবং গণজাগরণ মঞ্চ বন্ধের ব্যাপারে এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের কোনো ভূমিকা রাখার সুযোগ আছে কিনা সাংবিধানিক এবং আইনগত দিক থেকে। আর দুই নম্বর হলো গিয়ে যে বিএনপি এবং জামাতকে আজ এক সপ্তাহ এক জায়গায় আজকে দাঁড় করানো হচ্ছে রাজনীতিতে, এটা আপনাদের জন্য কতটুকু মানে মঙ্গলজনক কিংবা মানে কতটুকু নেগেটিভ? আচ্ছা হাবিব ভাই, আমি একটা জিনিস বলি, অনেকগুলো ইস্যু এসছে, আপনি যেটা বলেছেন আপনি ন্যারো করে বলেছেন যে এরিট যেটা চাওয়া হয়েছে সেটা তো সংলাপটা কেন? রাজনৈতিক সংকট যেটা, সেটা নিরসনের জন্য। রাজনৈতিক সংকট কোনো কালে কোনো দিন বিচারালয় থেকে সমাধান হবে এটা আমি বিশ্বাস করি না। এটা প্রথম কথা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, আমি সম্মান রেখেই বলছি উচিত ছিল না। আপনার যে সরকারের 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছিল, যেটা সংসদে আপনি করতে পারতেন, আপনি সেটা সুপ্রিম কোর্টের উপর ফেলে দিয়েছেন। তার প্রভাবটা কি হয়েছে আমি কিন্তু পরে আসছি। পরবর্তীতে আপনি যেটা বলেছেন যে জামাতের সঙ্গে যে আমাদের যে এখন সম্পৃক্ততা, সেটার রেজাল্টটা কি? আমাকে বহু বিজ্ঞজনরা বলেছেন যে আপনারা জামাতের সংস্পর্শ ছাড়েন। অনেকে বলেছেন, অনেক আওয়ামী লীগের উচ্চস্থানীয় নেতারা বলেছেন বিএনপি জামাতের সঙ্গে যে সম্পৃক্ততা সেটা ছাড়ুক। সেটার রেজাল্টটা কি আমি আজকে আপনাকে বলি। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীও। আজকে আমি যেটা অতীতে দেখিনি, আমার প্র্যাকটিসের জীবনে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে এনরোল হওয়ার পর আমি যেটা দেখিনি, জামাতের ক্যান্ডিডেট কোনোদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে পাশ করেনি। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সুপ্রিম কোর্টে জামাতের একজন প্রার্থী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সে বোধহয় পাশ করবে। ওই যে কথাটা বললাম যে সুপ্রিম কোর্ট থেকে রাজনৈতিক সমস্যা সমাধান কিংবা বাংলাদেশের ইতিহাস রচনা করা, এটা যে কত ডেভাস্টেটিং হতে পারে তার একটা নজির আজকে কিন্তু সাধারণ আইনজীবীরা দেখিয়েছে। জামাত নিষিদ্ধের ব্যাপারটাও তো আপনার আদালতে গড়ালো। আদালতে গড়িয়েছে, জামাত নিষিদ্ধের ব্যাপারটা আদালতে গড়িয়েছে। আপনি কি মনে করেন যে সমস্যার সমাধান হবে? আমার একটা প্রশ্ন ছিল, ফেসবুকে একবার একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে গণজাগরণ মঞ্চকে আমি প্রশংসা করেছিলাম। আমার মনে আছে যে বিএনপি থেকে, আমি জানি না আর কে করেছেন, আমার অনেক মনে আছে, আমি অনেকদিন, 1 মাসের উপর আমি লন্ডন ছিলাম, তার আগে আমি এই মঞ্চকে তাদের যে চেতনা, তাদের যে আপনার আবেগ যেটা, আমি সেটাকে কিন্তু সমর্থন করেছিলাম। পাশাপাশি আমি একটা আহ্বান জানিয়েছিলাম, মুক্তিযুদ্ধের চেতনা, চেতনা মানে যুদ্ধাপরাধের বিচার, চেতনা ইনক্লুডস, চেতনা মানে কি ছিল যে অর্থনৈতিক স্বাধীনতা, নিশ্চয় শোষণমুক্ত সমাজ ব্যবস্থা, সামাজিক ন্যায় বিচার, এগুলো কায়েম করা, সুশাসন দুর্নীতিমুক্ত সমাজ, মানে মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমি এটাই বুঝি। আর বিচার, আপনারা যেটা বলছিলেন, আলোচনা হচ্ছিল, মনির ভাই বলেছিল, আপনিও বলেছিলেন যে এই সরকারের যেটা আপনার এজেন্ডা ছিল, নির্বাচনী অঙ্গীকার ছিল যে বিচার করব আমরা, বিচার তো এই সরকার করছিল। আপনার মাওলানা আজাদ বা বাচ্চু রাজাকার, তার ফাঁসি হয়েছে, কাদের মোল্লার যাবজ্জীবন হয়েছে। কেউ যদি এগ্রিভড হন তাহলে তো অ্যাপিলেট ডিভিশন আছে। ইভেন জামাতও কিন্তু এই বিচারকে কিন্তু পূর্ণাঙ্গভাবে অস্বীকার করেনি। তারা বলেছে বিতর্ক ছিল না, তারা তাদের মতো কিন্তু বলেছিল যে এখানে আপনার বিতর্ক আছে, যে ট্রাইব্যুনাল গঠন নিয়ে স্কাইপি কেলেঙ্কারি কত কিছু আছে আপনার, এটার জন্য তো অ্যাপিলেট ডিভিশন ছিল, আপনি সে পর্যন্ত অপেক্ষা করতেন। একটা মঞ্চ হয়েছে, গণজাগরণ বলেন বা তরুণদের আপনার যেটাকে বলেন না কেন, অগ্নিগিরির মানে আগ্নেয়গিরির লাভা স্ফুলিঙ্গের মতো যে ঘটনাটা ঘটেছে, এটা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যে অবস্থা সৃষ্টি করেছে। অনেকে বলেছেন, যেমন সুলতানা কামাল, মানে সম্মানিত, মানে একজন আমাদের আইনজীবী, সুপ্রিম কোর্টের সাবেক একজন উপদেষ্টা, তিনি বলেছেন যে আন্দোলন করে কিংবা এ ধরনের গণদাবির মুখে কোর্টকে বা কোর্টের রায়কে প্রভাবিত করাটা কখনোই সমীচীন নয়। আর এই যে দেখেন গত 1-1.5 মাস ধরে যে ঘটনা প্রবাহ, তার মধ্য দিয়ে কি হতে পারে, আমি তো বলি যে সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচন হয়েছে, সবচেয়ে সচেতন অংশ আমি মনে করি যে সমাজের অন্তত সচেতন অংশ আইনজীবীরা,
তাদের যে মনের যে আকাঙ্ক্ষা বা তাদের যে ভাবাবেগ অভিব্যক্তি সেটার বহিঃপ্রকাশ কিন্তু এখান থেকে আগামীকাল আজকে পত্রিকা জানাবে। উত্তরণের পথ কি আমি আসলে? এই কথাটাই বলছি যে আপনি বিচার করবেন, লেট ইট টেক ইটস ওন কোর্স। এটা একটা জিনিস। আপনার কোনো জিনিস মনে করেন যে আবেগ দিয়ে, আমার মনে হয় রাজনীতি হয় না। বাস্তবতার আলোকে সমস্ত কিছু আপনার কিন্তু আবেগে তো এই নিরীক্ষণ জাতি করা উচিত। স্বাধীনতা সবকিছু আবেগের উপরই করে ফেললো। সমস্ত কিছু আবেগকে দিয়ে বাদ দিয়েও হয় না। বাস্তবতা, আবেগ থাকবে কিন্তু হয়তো বাস্তব আইনে আবেগের বাস্তবকে আপনি বর্জন করে শুধু আবেগকে আপনি প্রতিষ্ঠিত করবেন, তা তো অবশ্যই। এটাও মনে হয় সম্ভব নয়। এবং যার কারণে আমি তো দেখছি যেটা মান্নাবে বলেছেন, তারপরে পত্রপত্রিকা এসেছে যে নির্বাচন নাও হতে পারে, নজর রাখছে সেনাবাহিনী, অন্য ভিন দেশি একটা পত্রিকা আপনার রিপোর্ট এসছে, এটা হচ্ছে, তারপরে সংলাপ চেয়ে রিড করা হয়েছে। মানেটা কি? মানেটা হচ্ছে যে রাজনৈতিক সংকট নিরসনের জন্য রাজনীতিবিদদেরকে কিন্তু কাজ করতে হবে। তৃতীয় কোনো পক্ষের ইনভলভমেন্ট আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। ব্যক্তিগতভাবে আমি তাহলে এই সমাধানটার পথ কি? নিঃসন্দেহে আমি তো বলি, মনে করি যে যারা সরকারে আছেন, ক্ষমতায় আছেন, ওনারা যদি মনে করেন যে না বিএনপির ক্ষমতা দিব না, আপনার দল তো সংসদে না না, আমি একটা জিনিস সংসদীয় সমান ব্যবস্থা। আমি একটা কথা বলি, সংসদে যায়নি কিন্তু আওয়ামী লীগও। তার মানে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি? আপনি বলেন। আসছে না কিন্তু না, ক্ষমতাই তো মূল না, 96 কি আওয়ামী লীগ ক্ষমতা আসেনি? এসেছে। 15 ফেব্রুয়ারিতে একটা নির্বাচন দিয়েছে বেগম খালেদা জিয়া, সেই নির্বাচনের পরে আওয়ামী লীগ ক্ষমতা এসছে। তার পরবর্তীতে আপনার বিএনপি ক্ষমতা এসেছে 2001 সালে। সংসদে গেলাম কি গেলাম না, সংসদ কি সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু? আপনি কি বিশ্বাস করেন এটা হয়েছে কি? সংসদে না না, সংসদে কি সে ধরনের সংসদ সদস্যরা গেছেন যারা আইন প্রণয়ন করার জন্য যোগ্য উপযুক্ত? আপনি কি বিশ্বাস করেন? বা বাংলাদেশের নাগরিকরা কি মনে করেন সেটা? নৌকা কিংবা ধানের শীষ বাদে সংসদে নির্বাচিত হবার কোনো সুযোগ আছে? আপনি ভালো বলেছেন, কয়েকজন, ধন্যবাদ। আমরা আমি- আবার আসবো, একটু বিরতি নিচ্ছি। দর্শক সঙ্গেই থাকুন, এক্ষুনি ফিরছি।